প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যা থেকে বেরিয়েছেন। অযোধ্যা থেকে বেরিয়ে নদী পার করেছেন, যেটি গঙ্গা নদী। আগের ইতিহাস যদি দেখে থাকেন অবশ্যই দেখেছেন, রামঘাটে এসেছেন প্রভু শ্রী রামচন্দ্র এবং সেখান থেকে এপারে এসে নিষাদ রাজ্যের নিকটেই কিন্তু রাত্রি যাপন করেছেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। আজকে দর্শন করব সেই বৃক্ষ, সেই পবিত্র স্থান এবং সেই মন্দির যেখানে আমাদের প্রভু একটি রাত নিবাস করে তারপরে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো চলুন মাতা সীতা এবং লক্ষণজি যে স্থানে রাত্রি যাপন করেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই স্থান দর্শন করি। জয় শ্রীরাম। প্রভু শ্রী রামচন্দ্র কোথা থেকে কোথায় গিয়েছিলেন 14 বছরের জন্য বনবাসে। প্রভু শ্রী রামচন্দ্রের সাথে সাথে সেই বনে প্রবেশ করব। দেখুন পিছনে কিন্তু অনেক ভক্তরাই আসছেন প্রভু শ্রী রামচন্দ্রের সাথে বনে যাওয়ার জন্য, আর আমরাও কিন্তু বনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তো দেখুন এই যে গঙ্গাজি আছে আমাদের ব্রজধামের, ঠিক যেন গোকুলের যমুনার পার মিত্র। আসলে এটি যমুনার পার নয়, এটি হলো গঙ্গার পার। আমাদের প্রভু শ্রীরামচন্দ্র ওপার থেকেই এসেছিলেন। এখানেই হলো সিংবেরপুর এই স্থানের নাম, এবং এখানে হলো প্রভু শ্রী রামঘাট নিষাদ রাজের। দেখুন ওই যে ওখানে রয়েছে সুন্দর স্ট্যাচু, নিষাদ রাজের পার্ক, এবং এই যে স্থানটি দেখা যাচ্ছে এই মুহূর্তে, এখানেই কিন্তু আমাদের প্রভু শ্রী রামচন্দ্র রাত্রি বাস করেছিলেন। তো এই যে পাহাড় দেখা যাচ্ছে ছোট একটু রয়ে গিয়েছে, এখন বেশি একটি হাইট নয়, এখানেই রাত্রি যাপন করেছেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। তো চলুন এবারে হেঁটে হেঁটে সেই বৃক্ষের কাছেই আমরা এগিয়ে যাই। আর এ সময় তো খুব একটা জল নেই নদীতে, কিন্তু আগস্ট মাস আসতে না আসতেই কিন্তু সম্পূর্ণ একদম এই নদী ভরে ওঠে এবং এই ঘাট অবধি কিন্তু জল চলে আসে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এখানে হলো শ্রী শ্রী 1008 কমল নয়ন রাম প্রভু শ্রী রামের মন্দির। এই মন্দিরের থেকে একটুখানি দর্শন করে এগিয়ে গেলেই কিন্তু সেই স্থানে আমরা পৌঁছে যাব যেখানে নিষাদরাজ প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন যে প্রভু চলুন আমাদের রাজ্যে গিয়ে রাত্রি যাপন করুন। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, উনি নিষাদরাজের রাজ্যের ভিতরে প্রবেশ করেননি, উনি তার রাজ্যের বাইরে এই বৃক্ষের নিকটেই মিত্র, বৃক্ষের নিচেই রাত্রি যাপন করেছেন। কেন? উনি বনবাসে এসেছেন, তাই কোনো রাজা বা ভোগের সান্নিধ্য উনি কখনোই নেবেন না, কারো রাজসিক ভোগ উনি গ্রহণ করবেন না। বনবাসী জীবন কেমনভাবে কাটাতে হয় আমাদের প্রভু খুব ভালোভাবে জানতেন, আর সে কারণেই নিষাদরাজের মহলের দিকে যাননি, তাই উনি এই বৃক্ষের নিচেই রাত্রি যাপন করেছেন। মিত্র, দশরথ রাজার পুত্র এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও দেখিয়ে দিয়েছেন যে বচন কিভাবে রক্ষা করতে হয় এবং কিভাবে পালন করতে হয় মাতৃ আজ্ঞা এবং পিতৃ আজ্ঞা। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্র সকল ঐশ্বর্য ত্যাগ করে প্রভু বৃক্ষের পাতার শয্যা তৈরি করে দিয়েছিলেন লক্ষণজি, আর তাতেই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা রাত্রি যাপন করেছিলেন। সেই স্মৃতির স্থানে মিত্র আমরা এগিয়ে চলেছি দর্শন করার জন্য। এর থেকে মহাভাগ্যের আর আমাদের কি আছে এই জীবনে বলুন। চলুন আগে এই মন্দিরটি দর্শন করে নিই এবং তারপরেই সেই পবিত্র স্থানটি আমরা দর্শন করব যেখানে প্রভু রাত্রি নিবাস করেছিলেন। তো এই মন্দিরের নিকটে মিত্র অনেক ভোলেনাথের দেখুন খুব সুন্দর শিলা রয়েছে, আর এটি হলো হনুমানজির মন্দির। দেখুন এই যে লেখা রয়েছে শ্রী শ্রী 1008 কমল নয়ন শ্রীরাম চন্দ্রের হনুমানজির মন্দির, আর এই হলো সুন্দর পিছনে গঙ্গার ধারা। এবার এখান থেকে যদি আপনি একটুখানি এগিয়ে চলেন, আর এটি হলো নিষাদরাজের অনেকও সে সময়ের যে প্রজারা ছিলেন তারাই কিন্তু এসব স্থানে বসবাস করতেন, আর বর্তমানেও কিন্তু অনেকে বসবাস করেন। আমাদের প্রভু শ্রী রামচন্দ্র কোন জঙ্গলে বসবাস করেন, কোথায় বনবাসে এসে তারা হারিয়ে গেলেন, তাদেরকে খুঁজে বের করি। দেখুন এখন কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা হবে। এই যে দেখুন প্রভু শ্রী রামচন্দ্র রওনা দিয়েছেন চিত্রকূটের বনে, আর নিষাদরাজের রাজ্যে যেসব আদিবাসীরা ছিলেন তারা কিন্তু মাতা সীতা
এবং প্রভু শ্রী লক্ষ্মণের সাথে সাথে পিছনে পিছনে আসার জন্য রওনা দিয়েছেন। হ্যাঁ, সেই স্মৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। প্রভু শ্রী রামচন্দ্র আগে চলছেন, মাতা সীতা পিছনে, এবং মাতা সীতাকে রক্ষা করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র চলছেন। এ হলো সেই ভালোবাসা। হ্যাঁ, প্রভু যেখানে যাবে মিত্র, তার দাসেরা কি পিছনে পিছনে যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, আর সত্যি কথা, আমাদের এই এমনই একজন ধর্মবীর ধুরন্ধর এসেছিলেন এই পৃথিবী লোকে ভক্তদের জন্য, যিনি যখন পরমধাম গমন করে অযোধ্যা থেকে, তখন কিন্তু সব ভক্তদেরকে, তার অনুচরদেরকে সবাইকে কিন্তু নিয়ে চলে গিয়েছিলেন পরমধামে। তো মিত্র, এই হলো সেই ভাগ্যশালী ভক্তরা যারা প্রভু শ্রী রামচন্দ্রের সাথে পরমধাম গমন করেছিলেন। তো এমন ভাগ্য যেন সবার হয়, সেই প্রত্যাশাই করি। আর সেই ভাগ্য পাওয়ার জন্য মিত্র আমাদের কোথায় আসতে হবে? সে হলো প্রভু রামচন্দ্রের পিছনে পিছনে ধাবিত হতে হবে। মানে প্রভু শ্রী রামচন্দ্রের সব লীলার স্থানগুলি যেখানে যেখানে সেখানে সেখানে মিত্র আমাদেরকে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তবেই আমাদের জীবন সার্থক হবে এবং প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হব। এবং এমনিভাবে প্রভু যেদিকে যেদিকে যায় সেই পদচিহ্ন অনুসরণ করে করে প্রভু আমাদেরকে ঠিক সঙ্গে করে নিয়ে তার পরমধাম গোলকধামে গমন করবেন। তো মিত্র, প্রভু শ্রী রামচন্দ্রের জীবনী থেকে আমরা তো অনেক কিছু শিখতে পারি, যে রাজ বৈভব এবং সম্পূর্ণ রাজ্যকে পা দিয়ে লাথি মেরে কিভাবে বনে প্রবেশ করতে হয় সেটা আমাদের প্রভু শ্রী রামচন্দ্রই খুব ভালোভাবে আমাদেরকে রামায়ণে শিক্ষা দিয়ে গিয়েছেন, তাই না? এবং ধৈর্য কিভাবে ধারণ করতে হয়, শান্ত মূর্তি কীরকম হয়, সেটি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রকে দেখে আমরা জানতে পারি। হ্যাঁ, আর এই যে আমাদের মাতা সীতা, দেখুন খালি পায়ে বনে প্রবেশ করেছেন। জনক রাজার দুলারি পুত্রী হয়েও স্বামীর আজ্ঞা বা স্বামীর সঙ্গ ছাড়বে না, সে কারণেই কিন্তু স্বামী যেহেতু খালি পায়ে বনে প্রবেশ করেছেন, আর সে কারণে আমাদের মা সীতাও বনে প্রবেশ করেছেন খালি পায়ে। এবং উনি শিখিয়েছেন পতিব্রতা ধর্ম, পতিব্রতা নারী কিভাবে হতে হয়। হ্যাঁ, এবং বড় ভাইয়ের কিভাবে সেবা করতে হয় এবং কিভাবে বড় বৌদির আজ্ঞা পালন করতে হয় এবং তাদের সেবা করতে হয়। ছোট ভাইদের যে কী কর্তব্য, সেটি কিন্তু আমাদের প্রভু শ্রী লক্ষ্মণ শিখিয়ে গিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, প্রভু শ্রী লক্ষ্মণ দাদার সেবা করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই ধর্ম। এবং যে প্রভু যে মার্গে চলছেন, আমাদেরকেও সেই মার্গে চলতে হবে এবং সেমনিভাবেই প্রভুর সেবা করতে হবে, তার পিছনে ধাবিত হতে হবে, সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। তাই তো এই প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তরাও দুহাত তুলে তুলে কেঁদে কেঁদে প্রভু শ্রী রামচন্দ্রের দিকে সবাই এগিয়ে যাচ্ছেন। এবারের কথা হলো মিত্র, আমরা রামায়ণ থেকে কি শিখি, আমরা কি শিক্ষা পেয়েছি? নাকি এই সোশ্যাল মিডিয়ার যুগে ছোট ছোট শর্ট ভিডিও টানতে টানতে মিত্র আঙুল ব্যথা করে দিয়েছি? যতদিন আমরা শর্ট ভিডিও স্ক্রল করেছি, ততদিন যদি আমরা প্রভু শ্রী রামচন্দ্রের চরণে স্ক্রল করতাম, তাহলে এতদিনে হয়তো আমরা উদ্ধার হয়ে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য, মায়ার কবলে পড়ে সেই প্রভু শ্রী রামচন্দ্রের চরণে স্ক্রল করার সময় আমাদের নেই, অথচ ফোনের স্ক্রিন হয়তো অনেকবারই আমরা ভেঙে ফেলেছি স্ক্রল করতে করতে। বাবার সম্পত্তি হাতছাড়া হবার পরও মনে কোনো দুঃখ ছিল না। বৈরাগ্য নিয়ে প্রবেশ করেছিলেন এই মার্গ দিয়ে, এবং ধীরে ধীরে এই বনবাসীদের সাথে দেখা করতে করতে, সবার সাথে আলিঙ্গন করতে করতে এসেছিলেন একটি বৃক্ষের নিচে। এ সময় তো অনেক ঘর বাড়ি কত কিছু দেখা যাচ্ছে এই টিলার উপরে, কিন্তু সে সময় কত ফলের ফুলের বৃক্ষ এবং সুন্দর পরিবেশ ছিল। আর তারই মাঝে সুন্দর একটি বৃক্ষের নিচে মিত্র আমাদের প্রভু শয়ন করেছিলেন।
সেই বৃক্ষটি এখন আছে কি না সেটা তো নিজের চোখে দেখবেন। তবে থাক আর না থাক মিত্র, আমরা তো এটা মনে করতে পারি যে ভূমিতে আমাদের প্রভু বসেছিলেন আর তার নিকটেই যে বৃক্ষে হেলান দিয়ে বসেছিলেন, সেই বৃক্ষ থেকেই বৃক্ষের উৎপত্তি হয়েছে। এটি সেই শান্ত নিবিড় পরিবেশ যেখানে প্রভু লক্ষ্মণ ভগবান রামের জন্য খুব সুন্দর পাতার শয্যা নির্মাণ করে দিয়েছিলেন। সেখানেই মিত্র শয়ন করেছেন প্রভু শ্রী রামচন্দ্র। আর এই স্থান থেকে কিছুটা দূর এগিয়ে আসলেই দর্শন করতে পারা যায় প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার চরণ চিহ্ন। এখানেই বসে বার্তালাপ করেছিলেন, অযোধ্যা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্রের অনেক কথা। সবাই ঘিরে ধরেছিলেন কমল নয়নের চরণ দুকানি এবং শ্রীমুখখানি দর্শন করার জন্য যে কত ভক্তরা ব্যাকুল হয়ে এই স্থানে ভিড় করেছিলেন। কত ভাগ্য সে সময়ের সম্পূর্ণ গ্রামবাসীরা প্রভু শ্রী রামচন্দ্রের ওই কমল মুখখানি দর্শন করতে পেরেছিল। এই ভাগ্য কি আর সহজে জন্মায় কারো মিত্র? আমরা যেভাবে পুরো পৃথিবীর লোককে কংক্রিট দ্বারা গ্রাস করে ফেলেছি, তার ভিতরে প্রভুর এই লীলার স্থানটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এটি আমাদের কম ভাগ্য কিসে? তাই জীবনে যদি সুযোগ আসে অবশ্যই এই স্থানে দর্শনের জন্য আসা উচিত। এখানে বসেই প্রভু শ্রী রামচন্দ্রকে নিষাদ রাজ এবং তার অনুচরেরা অনেক অনুরোধ করেছিলেন, প্রভু আমাদের ছত্রছাওয়ায় চলুন, আমাদের বাড়িতে চলুন, সেখানে আপনি ভোজন গ্রহণ করবে। কিন্তু সবাইকেই প্রভু শ্রী রামচন্দ্র বারণ করে দিয়েছিলেন, কারণ উনি তাপস বেশে এসেছেন, বনবাসী বেশে এসেছেন এবং কখনো রাজ্য সুখ ভোগ করবেন না, সেটি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই কারোর বাড়িতে না গিয়ে প্রভু এই বৃক্ষের নিচেই শয়ন করেছিলেন। অনেকের মনে সন্দেহ হতে পারে, এই বৃক্ষের কথা বলছেন, তাহলে কি এই বৃক্ষটি সেই ত্রেতা যুগের বৃক্ষ? ভূমি তো সেই একই রয়েছে এবং বৃক্ষ থেকে বৃক্ষের জন্ম হয়, সেটিও তো আমরা জানি। তাহলে কেন মনে করব না যে এই স্থান, এই বৃক্ষ, এই পরিবেশ, এই আকাশ আর সূর্যের সেই আলো কোনো কিছুর পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে আমাদের চিন্তাধারা, যা দিয়ে ভক্তিময় কোনো কিছুই চিন্তা করতে পারি না। হরিদ্বার, প্রয়াগরাজ, গয়া, কাশী, বৃন্দাবন আদি যত তীর্থস্থান আছে তা তো উন্মোচিত, অনেকেই জানেন। কিন্তু এই পৃথিবী লোকেই প্রভু শ্রী রামচন্দ্র আদি ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতারের অনেকও স্থান রয়েছে, যেসব স্থানের কথা আমরা জানি না বা এমনি শান্ত রূপে সেখানে রয়েছে সর্বদা। আমরা অনেকেই খোঁজ রাখি না। চিন্তা করুন মিত্র, এই স্থানটি এভাবেই নিরিবিলি পড়ে রয়েছেন, কারোর দেখা এখানে পাওয়া যাচ্ছে না, কত শান্তভাবে আমরা দর্শন করতে পারছি। আসলে ভক্তি ভরে যে স্থানই দর্শন করি না কেন, সেখান থেকেই সব তীর্থের সুখ গ্রহণ করা যায়। এটাই তো সাধু মহাত্মারা বলে থাকেন। এখানে বসে যখন প্রভু শ্রী রামচন্দ্র নিষাদ রাজকে জড়িয়ে ধরে মিত্র বললেন, তখন পরিচয় দিলেন প্রভু শ্রী রামচন্দ্র যে দেখো, এ হলো তোমার ভাবি সীতা। নিষাদরাজ কতটা বিনয়ী দেখুন, প্রভু শ্রী রামচন্দ্রকে বললেন যে মা সীতাকে ভাবি বলার অধিকার আমার মতো তুচ্ছ ব্যক্তির নেই প্রভু, এ তো আমাদের রানী অযোধ্যার, এনাকে মা বলাই আমার সাজে। এবং দেখুন নিষাদরাজ প্রভু শ্রী রামচন্দ্রের জন্য কতটা সেবাপরায়ণ। বললেন, প্রভু আমার এই ছোট রাজ্যটাকে আপনি স্বীকার করুন এবং এখানেই আপনি বিরাজমান থাকুন, এবং আমি চাই যাতে আপনার একটু সেবা করতে পারি। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র তাপস বেশে এসেছেন, যোগী ধর্ম রয়েছে, বনবাসী ধর্ম রয়েছে, তাই বললেন না নিষাদরাজ, এটা আমি গ্রহণ করতে পারবো না।
তো মিত্র, এখান থেকে আমরা একটা টোটো ধরে নিলাম। এই টোটোটিতে করে সিংহেরপুর ঘাটে যাব, সেখানে গাড়ি রাখা রয়েছে। আর তাছাড়া খিদে যখন পেয়েছে, আগে আমরা সেখানে ভোজন করে তারপরে পরের দর্শনীয় স্থানে যাচ্ছি। পার্ক করলাম, আর আজকে আমাদের ভোজন কিন্তু এই স্থানেই হবে। তো এদিক থেকে গাড়ি আরও আসছে, দেখুন খুব সুন্দর বনের মার্গ এপাশে, এবং এপাশে অনেক বড় বন দেখা যাচ্ছে। আর এই হলো এবারে, আরে সাউন্ড আর আয়। তো এই হলো আমাদের রান্নাবান্না সব এর মধ্যে রাখা রয়েছে। তবে আজকে দুপুরে কিন্তু মেনু খুব একটা নেই। তো যাই হোক, মেনু আমাদের সন্ধেবেলা হবে, ভালো মেনু, মানে 3-4 রকম। এখন শুধু আজকে বেগুন সিদ্ধ এবং কুদরি রয়েছে। তো এই দিয়েই আজকে আমাদের ভোজন এখানে হবে। আমাদের প্রভু শ্রী রামচন্দ্র কন্দ ফলমূল গ্রহণ করেছিলেন। নিষাদ রাজের অনুচরেরা এখানে প্রভু শ্রী রামচন্দ্রকে প্রদান করেছিলেন যে স্থানে, সেই স্থানেই আজকে আমরা ভোজন করছি। তো এভাবেই চলছে আমাদের প্রভু রামচন্দ্রের মার্গ, জঙ্গল, সুন্দরকাণ্ড। তো যাই হোক, তো মিত্র, এই স্থানটিতে আসার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না। আপনি যদি প্রয়াগরাজ দর্শনের জন্য আসেন, তাহলে প্রয়াগরাজ থেকে একটি গাড়ি করে চলে আসতে পারবেন এখানে। বলতে হবে শ্রীঙ্গেরপুর ধাম যাব, বাস এতটুকুই। গাড়িওয়ালাকে বললে হয়ে যাবে। মাত্র প্রয়াগরাজ থেকে 31 কিলোমিটার দূরেই অবস্থিত প্রভু শ্রী রামচন্দ্রের এত সুন্দর লীলার স্থান। আর প্রয়াগরাজও প্রভু শ্রী রামচন্দ্রের সাথে সম্পর্কযুক্ত। কেন? প্রয়াগরাজে রয়েছে ভরদ্বাজ মুনির আশ্রম। অ্যাকচুয়ালি এই স্থানে আসার মানে হলো ভরদ্বাজ মুনির সাথে দেখা করতে যাবেন প্রভু শ্রী রামচন্দ্র। আর সে কারণেই প্রভু গঙ্গা পার হয়ে শ্রীঙ্গেরপুর হয়ে প্রয়াগরাজে পৌঁছেছিলেন। আর এই অবধি কিন্তু আগে দিয়েছিলেন দশরথ রাজার প্রধানমন্ত্রী, যার নাম হলো সুমন্ত্র। উনিই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে নিয়ে এসেছিলেন এই শ্রীঙ্গেরপুর অবধি। তার উপরে যখন নিষাদ রাজ প্রভু শ্রী রামচন্দ্রের বন্ধুর সাথে দেখা হয়, তখনই মিত্র সুমন্ত্রজি আবার ফিরে চলে যান প্রভু শ্রী রামচন্দ্রের অনুরোধের কারণে অযোধ্যাতে। কেন কি অযোধ্যাতে দশরথ মহারাজকে সেই সময় শোকাহত অবস্থা, তাকে সামাল দেওয়ার মতো কেউ নেই। তাই প্রধানমন্ত্রীর মন্ত্রণা দেওয়াটা খুবই প্রয়োজন ছিল। তাই প্রভু শ্রী রামচন্দ্র প্রেরণ করেছিলেন। এরপরে প্রভু শ্রী রামচন্দ্র ভরদ্বাজ মুনির সাথে কথোপকথন এবং সাক্ষাৎকার করে ফিরে চলেন চিত্রকূটের উদ্দেশ্যে। কিন্তু আমরা কিন্তু চিত্রকূটের দিকে যাচ্ছি না। হ্যাঁ মিত্র, এই স্থানটি দর্শন করে আমরা ফিরে চলেছি মথুরার উদ্দেশ্যে। কেন? আমাদের অযোধ্যা হলো মথুরাতে, তাই মথুরাতে ফিরে যেতে হবে। আর এখন বাজে 2:45, আর এই 2:45-র সময় আমরা ঠিক এই শ্রীঙ্গেরপুর থেকে যাত্রা শুরু করলাম মথুরার উদ্দেশ্যে। ক ঘন্টা লাগে সেটা তো অন্ততপক্ষে আপনার জানা আছে। 10 থেকে 11 ঘন্টার মধ্যে আমরা পেয়ে যাব মথুরা। কিন্তু মাঝখানে আবার একটুখানি ব্রেক নিতে হবে। কেন কি রাত্রের খাওয়া দাওয়ার জন্য আমাদের রান্না করতে হবে। আর কি রান্না হয় সেটিও অবশ্যই দেখবেন। কিন্তু মার্গ দর্শন করুন মিত্র, সেটি হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের বনেরই মার্গ। আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার
আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।